হচ্ছে বিষয় হচ্ছিল ইমাজিনারি নাম্বার বা কাল্পনিক সংখ্যা। তো এতদিন ধরে তো আমরা অনেকগুলো সংখ্যার সাথে পরিচিত হয়েছি অঙ্ক করতে করতে, তাই না? যেমন ধরো স্বাভাবিক সংখ্যা কাকে বলে, তারপরে হোল নাম্বার কাকে বলে, তারপরে ইন্টিজার কী জিনিস, এগুলো সম্বন্ধে আমরা একটুখানি অবগত হয়েছি। তো এই যে রিয়েল লাইনে, আমি প্রথমে রিয়েল লাইনের মাধ্যমে দেখো প্রকাশ করার চেষ্টা করছি। সমস্ত সংখ্যাগুলোকে রিয়েল লাইন নাম্বার লাইনের মাধ্যমে দিয়ে প্রকাশ করা যায়। যেমন ধরো 1 থেকে যদি আমি কাউন্টিং করি 1 2 3 4, এগুলো কি হয়ে যাচ্ছে স্বাভাবিক সংখ্যা, তাই তো? এবার 0টাকে যদি ইনক্লুড করো তাহলে হয়ে যাচ্ছে হচ্ছিল হোল নাম্বার, তাই না? আচ্ছা, এবার যদি মাইনাস এবং প্লাস দুটোকেই যদি তুমি ইনক্লুড করো তাহলে হয়ে যাচ্ছে ইন্টিজার নাম্বার, মানে তুমি প্রকাশ করতে পারবা, ধনাত্মক সংখ্যাকেও প্রকাশ করতে পারবে আর ঋণাত্মক সংখ্যাকেও প্রকাশ করতে পারে। এখানে কিন্তু টু বি কন্টিনিউ, হ্যাঁ, পজিটিভ ইনফিনিটি আর এটা হচ্ছে নেগেটিভ ইনফিনিটি। এই পাশটা আমরা মাইনাস হিসেবে বিবেচনা করি, এটাকে পজিটিভ হিসেবে বিবেচনা করি, ধনাত্মক হিসেবে বিবেচনা করি। আচ্ছা, এখানে তাহলে শুধু কি ন্যাচারাল নাম্বার হোল নাম্বারই প্রকাশ করা যাবে না, সমস্ত সংখ্যাকে, দশমিক সংখ্যাকেও প্রকাশ করা যাবে, তারপরে তোমার রেশনাল নাম্বারকেও প্রকাশ করা যাবে। রেশনাল নাম্বার যেটা হচ্ছে হলো ইন্টিজার নাম্বার এবং ফ্র্যাকশন নাম্বার, দুটোকে নিয়ে রেশনাল নাম্বার হচ্ছে তো। আচ্ছা, তাহলে এই দুটোকেও প্রকাশ করা যাবে কীভাবে? যেমন ধরো এইগুলোর মধ্যে যে 0 1 এগুলোর মধ্যে কোনো তো গ্যাপ নেই, কিন্তু অজস্র সংখ্যা আছে, ঠিক আছে? এখান থেকে যদি আমি ধরি হাফ, তাহলে হাফটাকে প্রকাশ করা যাচ্ছে 0.5, এখানে আছে 0.5। আচ্ছা, এবার যদি 1/3 যদি প্রকাশ করি, এটা রেকারিং সংখ্যা হয়ে গেল 1.3, এটাকে প্রকাশ করতে পারবো। আবার তোমার রেশনাল নাম্বার ছাড়াও অমূলদ সংখ্যাকেও প্রকাশ করতে পারবো, যেমন √2কে প্রকাশ করতে পারবো। √2 এর মান হচ্ছিল 1.41, তাহলে √2 এর মান, এই 1 এর পরের থেকে মানগুলো হবে 1.41 এরকম মান হবে, 412। আচ্ছা, তাহলে √3কেও প্রকাশ করতে পারবো। √3 এর মান হচ্ছে 1.732, ঠিক তারপরের মানটাই, কাছাকাছি মানটাই হবে 1.732। তাহলে √2কে প্রকাশ করতে পারছি, √3কে প্রকাশ করতে পারছি, 0.5কে প্রকাশ করতে পারছি। দেখে নাও, রেকারিং পার্টকেও প্রকাশ করতে পারছি, তাই না? আমরা পূর্ণ পৌণিক, এটার রেজাল্ট কত আসবে 0.333, তারা পূর্ণ পৌণিক বা আসন্ন মান হিসেবে বিবেচনা করতে পারি। আচ্ছা, এবার আমরা আর কি প্রকাশ করতে পারি? ইকেও প্রকাশ করতে পারি। ই এর মান হচ্ছে 2.718, তাহলে ই এর মানকেও প্রকাশ করা গেল। এখানে পায়ের মানকেও প্রকাশ করতে পারি। তাহলে দেখো সমস্ত ইনক্লুডিং এর পায়ের মান হচ্ছিল 3.1415, তাহলে এইখানে 3 এর পরে আমরা এটাকে প্রকাশ করতে পারি। তাহলে দেখো আমরা সমস্ত সংখ্যাগুলোকে এখানে প্রকাশ করতে পারছি। আচ্ছা, তারপরে আমরা এখানে অড সংখ্যাকে প্রকাশ করতে পারছি, ইভেন নাম্বার, প্রাইম নাম্বার, যৌগিক সংখ্যা, মৌলিক সংখ্যা, সমস্ত সংখ্যাকে একটা রিয়েল লাইন দিয়ে আমরা সমস্ত সংখ্যাকে প্রকাশ করতে পারছি। কিন্তু ধরো যে এমন একটা সংখ্যা দিল, এবার আমরা একটা নতুন জিনিসে আসি। এমন একটা সংখ্যা দিল, বললো যে তোমার এটাকে লিখে দেখাও তো, রিয়েল লাইনে এটাকে খুঁজে বের করো, বসাও এখানে কোথায় এই নাম্বারটা। তো সেটা আমাদের তখন অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে, এটা কোথায়, আমরা কোথাও তো খুঁজে পাচ্ছি না। তখন এই ক্ষেত্রে আমাদের একটা নতুন সংখ্যা আমরা শিখলাম, সেটা হচ্ছিল ইমাজিনারি নাম্বার। তো এই রিয়েল লাইন দিয়ে কিন্তু ইমাজিনারি নাম্বারকে প্রকাশ করা কখনোই সম্ভব না, তখন আমাদের কিন্তু অন্যভাবে একটু আসতে হবে, ঠিক আছে? এখন এই সম্বন্ধে একটু জেনে নিই, তারপরে আমরা জ্যামিতিক প্রকাশটা একটু দেখে নেব কীভাবে আমরা জ্যামিতিকভাবে, যেমন অন্যান্য সংখ্যাগুলোকে রিয়েল লাইন দিয়ে প্রকাশ করতে পারছি, তাই না? তাহলে ওটারও একটা কোনো ইস্যু হবে, জ্যামিতিক ওয়ে হবে, যেটার সাহায্যে আমরা প্রকাশ করতে পারবো। আচ্ছা, আই মানে কি? আয়ের একটা, তাহলে এটা কী হিসাবে হলো? কাল্পনিক একক হিসাবে ধরলাম, বা কাল্পনিক সংখ্যা হিসাবে ধরতে পারি, কাল্পনিক সংখ্যা বা কাল্পনিক একক হিসাবে বললাম। আর একটা নাম আছে, সেই নামটা ধরে আমরা বলবো, বলবো না, আয়োটা, এটা একটা নির্দিষ্ট নাম আছে, আয়োটা। আচ্ছা, আয়ের ঘাত বা পাওয়ার, সেটা কি হতে পারে? সেটাও নির্দিষ্ট। সেটা নির্দিষ্ট কি দেখো, আয়ের একটা মান আছে, সেটা আগে জেনে নাও। আই হচ্ছে হলো, আমরা সবসময় এভাবে প্রকাশ করি, -1 দিয়ে প্রকাশ করি। তা আয়ের ঘাত কি কি হতে পারে? I0 1, I স্কোয়ার, এটাকে স্কোয়ার করে দাও, তাহলে কি আসবে? -1, I কিউব, I স্কোয়ার, তিনটে, তাহলে I স্কোয়ার মানে হচ্ছে -1, তাহলে -I to the 4 কী হবে? I স্কোয়ার ইন্টু I স্কোয়ার, মানে -1 ইন্টু -1,
1। তাহলে দেখো আপ টু এইটুকুর মধ্যে কিন্তু আমাদের সীমাবদ্ধ থাকবে। তাহলে তাই যদি হয় তাহলে এখন আমাদের বড় বড় এখানে 4 অবধি চলে এলো, তাহলে আমি বুঝে গেলাম যে 1 হলো। ধরো তোমাকে একটা সংখ্যা দিল তোমার 37 বা 38, তখন এই মানটা বের করতে গেলে তো অসুবিধা হবে। তো একটা নির্দিষ্ট ফর্মুলা ইউজ করে আমরা সমস্ত যত পাওয়ার দিক না কেন, যত বড়ই পাওয়ার থাক না কেন, আমরা সেই মানগুলো বের করে নিতে পারবো। যেমন ধরো প্রথম সূত্র হচ্ছিল আয়ের সাথে যদি এম গুণ করি, এম বলতে কি বোঝাচ্ছে, এম বলতে 0 1 2 3 আপ টু ডট 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 ইনফিনিটি, যাই হোক না কেন এম এর মানটা তোমার 4 দিয়ে যদি এরকম ডিভাইডেশন মাল্টিপ্লিকেশন ফর্মে চলে আসতে পারি আমরা, তাহলে 1 পেয়ে যাব। আচ্ছা, আর আই 4m এটা করে যদি +1 থেকে গেল, তাহলে এই মানটা আসবে আই। এগুলো এক একটা সূত্র হিসাবে বিবেচনা করতে পারো। এবার যদি 4m + 2 যদি হয়, অবভিয়াসলি এটা হবে হচ্ছিল -1। আই 4m + 3 যদি হয়, তাহলে এটা কত হবে -i। আমাদের এই চারটেই দরকার, 1 দরকার, -1 দরকার, +i দরকার, -i দরকার। এইটার মধ্যেই আমাদের i এর মানগুলো সীমাবদ্ধ থাকবে। ঠিক আছে, যেমন i 37 যখন আমি লিখেছি তখন 37 এর মানটা আমি বের করে দেখাই। সমান সমান এটাকে 4 দিয়ে কত ডিভাইড যাচ্ছে দেখে নাও, 36 আর 1 থাকছে +1। তাহলে মানে আমি একটা প্যাটার্ন দেখিয়ে দিচ্ছি, তারপরে তোমরা সেই অঙ্কগুলোকে করতে পারবে। এটা মাল্টিপ্লিকেশন করলে আই হবে, তাহলে আই ফর 1 টু দি পাওয়ার যা কিছু থাক না কেন সেটা 1ই হয়, তাই না? তাহলে এটার মান আসলো 1। সিমিলারলি যে কোনো পাওয়ার দিয়ে, যে কোনো যত বড় পাওয়ার হোক না কেন 4 দিয়ে আগে করে নিয়ে এরকম প্যাটার্নে ফেললে পরে তোমার এই চারটি মানের মধ্যে একটি মান পেয়ে যাবে। এবার আমি আসি জ্যামিতিক প্রকাশ, আয়ের একটি জ্যামিতিক প্রকাশে দেখি কিভাবে আসলো আয়। তাহলে এত দূর অবধি ক্লিয়ার। এবার আমি একটু জ্যামিতিক প্রকাশটা একটু দেখি। আচ্ছা, তার আগে আয়ের একটা সংজ্ঞা দিয়ে দেওয়া দরকার, তাই না? তাহলে আয়ের একটা সংজ্ঞা দিই, জ্যামিতিক প্রকাশে আসার আগে একটা সংজ্ঞা দিই। দেখো, কোনো বাস্তব সংখ্যার বৈশিষ্ট্য কি? বাস্তব সংখ্যা তো এতক্ষণ জেনে গেছো যে মূলদ সংখ্যা, অমূলদ আর মূলদ দুটো মিলে রেশনাল ইরেশনাল নাম্বার মিলে হচ্ছে বাস্তব সংখ্যা, তাই না? বাস্তব সংখ্যার মধ্যে সমস্ত কিছুই পড়ে যাচ্ছে, প্র্যাকটিক্যালি দেখতে গেলে ন্যাচারাল নাম্বার, হোল নাম্বার সব কিছুই কিন্তু বাস্তব সংখ্যার ভেতরেই কিন্তু পড়ে যাচ্ছে, দশমিক সংখ্যা সব কিছুই। তাহলে বাস্তব সংখ্যা মানে তো জানি। বাস্তব সংখ্যার বৈশিষ্ট্যটা কি? বাস্তব সংখ্যার বৈশিষ্ট্য হচ্ছে হলো সাধারণ বৈশিষ্ট্য যে যে কোনো ধনাত্মক সংখ্যা, যে কোনো সংখ্যার বর্গের মান ধনাত্মক হবে। যেমন ধরো কি বলবো, -2 যদি ধরি, এটার বর্গ করলেও কিন্তু 4 হবে, আবার নেগেটিভটার বর্গ করলেও কিন্তু 4 হবে। তাহলে এটা তো আমি দেখালাম রেশনাল নাম্বার দিয়ে। ইরেশনাল নাম্বার দিয়ে যদি দেখা, ধরুন ই থাকলো, ই স্কোয়ার করলে পরে -e স্কোয়ার করলে পরে ই স্কোয়ার হবে, আর পজিটিভ যদি করি তাহলেও স্কোয়ার হবে। আচ্ছা, তাহলে এরকম যদি কোনো সংখ্যা থাকে -2√, এইটা স্কোয়ার করলে, এটাও বাস্তব সংখ্যা, ঋণাত্মক ভেতরেরটা ঋণাত্মক বাস্তব সংখ্যা, তার বর্গমূলের যদি বর্গ করি তাহলে চলে আসলো -2, যেখানে আমার আসা উচিত ছিল ধনাত্মক। তাহলে এই সংখ্যাটা তো বাস্তব সংখ্যা তো হতে পারে না, এটা তো বাস্তব সংখ্যা হতে পারে না। আমি তো বলেছি যে বাস্তব সংখ্যার বৈশিষ্ট্য হলো যে কোনো বাস্তব সংখ্যা ঋণাত্মক হোক ধনাত্মক, তার বর্গ করলে পরে আমি পজিটিভ কিছু পাবো, ধনাত্মক পাবো, কিন্তু এখানে তো পজিটিভ পাচ্ছি। তাহলে এই ক্ষেত্রে এটা একটা নির্দিষ্ট নাম হওয়া উচিত, তাই না? তাহলে এই ক্ষেত্রে তখন আমাদের চলে আসে, এটা হচ্ছে হলো আমাদের তখন কাল্পনিক সংখ্যা চলে আসে। তাহলে এটার একটা সংজ্ঞা দিয়ে দিই আমি একটা। তাহলে এটা কি সংখ্যা? বাস্তব সংখ্যা না হলে অবাস্তব সংখ্যা, তো অবাস্তব সংখ্যা বাংলায় বললে, তাই না? আচ্ছা, তাহলে এটা একটা সংজ্ঞা দিই। কোনো বাস্তব সংখ্যা, বাস্তব ঋণাত্মক সংখ্যা, যে কোনো বাস্তব ঋণাত্মক সংখ্যার বর্গমূলকে কাল্পনিক সংখ্যা বলতে পারি, তাই
লিখলাম, কোনো বাস্তব ঋণাত্মক সংখ্যা, এত অবধি তো ঠিকই আছে, বাস্তব টাস্তব সব ঠিক আছে, তার বর্গমূলকে কাল্পনিক সংখ্যা বলবো। কোনো ঋণাত্মক বাস্তব সংখ্যার বর্গমূলকে আমরা কিন্তু কাল্পনিক সংখ্যা বলবো। ঠিক আছে, এবার একটু জ্যামিতিক প্রকাশের দিকে আসি। এটা মুছে দিই। আচ্ছা দেখো, ওখানে আমি একটা ছবি এঁকেছি, ছবিটার মাধ্যমে দিয়ে একটু বুঝি, তারপরে আমি কিছু অঙ্ক, কিছু ক্যালকুলেশন দেখাবো। আচ্ছা, এখানে চলে এসো। এটা রিয়েল অ্যাক্সিস, এক্স ও এক্স ড্যাশ, এক্স ও এক্স ড্যাশ হচ্ছিল বাস্তব লাইন বা রিয়েল অ্যাক্সিস, রিয়েল লাইন। আচ্ছা, এখনো পর্যন্ত কিন্তু আমি বলিনি যে ওয়াই ওয়াই ড্যাশ হচ্ছিল, আমি প্রুভ করবো ওয়াই ওয়াই ড্যাশ হচ্ছিল আমাদের ইমেজিনারি লাইন, এটা হিসাবে প্রুভ করব। তাহলে আমি ও একে ধরে নিলাম 1 একক, আর এক্স একটি বাস্তব সংখ্যা, যেখানে ও এন সমান সমান আমরা লিখলাম ও এ ইন্টু এক্স, মানে এক্স। আচ্ছা, এই সাইডটা যা হয় ঠিক তার উল্টো দিকটা একই রকম হয়, তাই না? এটা হচ্ছিল প্রতিসম বা সিমেট্রিক বলতে পারো। ঠিক আছে, যেমন আয়নার এক পাশ ওপাশ এরকম হয় না, সেরকম এখানে তো তা হবে না। এখানে লাইনের মাধ্যম দিয়ে, এখানে যদি 1 হয় এই ঠিক এই পয়েন্টে -1 হতে বাধ্য, রিয়েল লাইনের ক্ষেত্রে বলছি। ঠিক আছে, তাহলে ও এন যদি এক্স হয়, সিমিলারলি ও এন ড্যাশ তোমার এখানে -x হিসাবে বিবেচনা করতে পারি, যেহেতু আমি বলেছি প্রতিসম। ঠিক আছে, এবার দেখো ও এল ধরে নিলাম y। ঠিক আছে, এই ও এল ব্যাসার্ধ নিয়ে আমি একটি বৃত্ত অঙ্কন করেছি। তার মানে ও এল যদি y হয়, দেখো ওই বৃত্তটি y অক্ষকে m বিন্দুতে, এখানে x ড্যাশকে l ড্যাশ বিন্দুতে, আর এখানে m ড্যাশ বিন্দুতে ছেদ করেছে। তাহলে সিমিলারলি এগুলো সবই হচ্ছে না সমান হবে, y এর সাথে সমান হবে, ব্যাসার্ধ তো সব সমান হবে, তাই না? লিখতেই পারি এরকম। ঠিক আছে, এতদূর নিশ্চয়ই ক্লিয়ার। আচ্ছা, তাহলে এখন দেখো ও এল যদি y হয়, প্রতিসম হিসাবে ওই লাইনটি ও এল ড্যাশ, এটাকে আমি -l হিসাবে, আমি এখানে কিন্তু মাইনাসটা লিখিনি, আমি বলেছি মানটা সমান হবে, কিন্তু যেহেতু ও এল ড্যাশ, এখানে কিন্তু এল এর মানটা প্রতিসম হিসাবে মাইনাস হবে। ঠিক আছে, তাহলে তুমি এইভাবেও লিখতে পারো, এটাকে তুমি ও এল, তো ও এল এর সাথে এটাকে ও এল ড্যাশ এবং, আচ্ছা ঠিক আছে, এটা মাইনাস হিসাবে আমি বিবেচনা করে নিচ্ছি, ও এল ড্যাশ -y হবে। আচ্ছা, -y লিখলাম, এটাকে আমি এভাবে লিখতে পারি, দেখো i স্কোয়ার ইন্টু y, কেন কি y = -1। এখানে কিন্তু একটা জিনিস কিন্তু মনে রাখবেন, আমি মান লিখেছি, ব্যাসার্ধর মান লিখেছি, কিন্তু ব্যাসার্ধ যদি এটাকে যদি অক্ষ বরাবর না লিখো, তাহলে কিন্তু প্রত্যেকটির মানই কিন্তু পজিটিভই হবে, কিন্তু যেহেতু অক্ষ আছে, এখানে অক্ষ আছে, লাইনটা চলে গেছে, তখন কিন্তু ওএল ড্যাশ মানটা কিন্তু -y হবে। আদারওয়াইজ কিন্তু আমি কিন্তু বলেছি ব্যাসার্ধ, এখানে কিন্তু ব্যাসার্ধ হিসেবে ধরবে, এখানে কিন্তু লাইনের ফর্মে কিন্তু চলে যাবে না, তাহলে কিন্তু জিনিসটা লেখাটা কিন্তু ঠিক হয়নি। এটা কিন্তু ব্যাসার্ধ হিসাবে। আর এখানে আমি ধরলাম যে রিয়েল অ্যাক্সিসের এ পাশ আর ও পাশ ধরলাম, মানে ধনাত্মক আর ঋণাত্মক প্রতিসম মান হিসাবে ধরলাম, ওএল এর প্রতিসম মান হচ্ছিল -y। ঠিক আছে, এখন নিশ্চয়ই ক্লিয়ার। y স্কোয়ার যদি i স্কোয়ার যদি হয়, তাহলে এটাকে আইটাকে বাইরে রেখে আমি i y লিখলাম, এটুকু তো লিখতেই পারি। আচ্ছা, তাহলে দেখো
এর বিন্দু থেকে তুমি যদি এ পাশে গেলে, মানে ঘড়ি কাটার বিপরীত দিকে, কাটা তো এইদিকে ঘোরে, তো তাহলে ঘড়ি কাটার বিপরীত দিকে এক সমকোণ, দুই সমকোণ, তাই না, দুই সমকোণ আবর্তন যদি হয় আমাদের, মানে ধরো এই ডাইরেকশনে তুমি যাচ্ছ, এই ডাইরেকশনে যাচ্ছ, গিয়ে এখানে গিয়ে পৌঁছানোর সময়, পৌঁছানোর পরে তোমার মানটা পেলে I ইন্টু IY, তাই না, মানে তাহলে কি বলছি, দুই সমকোণ আবর্তন হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, আমি লিখেই দিলাম ঘড়ির কাঁটার বিপরীত দিকে, ঠিক আছে। তখন আমি মানটা পেলাম, আমি সাজিয়ে নিলাম, মানটা এরকম পেলাম, আয়ের সাপেক্ষে এরকম মানটা পেলাম, অ্যাকচুয়ালি তো -y ছিল, এটাকে আমি সাজিয়ে গুছিয়ে এভাবে লিখলাম। তাহলে যদি আইটাকে যদি কার্যকর একক হিসাবে ধরি বা অপারেটর হিসাবে ধরি, তাহলে ঘড়ি কাটার প্রথম যে আবর্তনটা হচ্ছে ফার্স্ট সমকোণ, এক সমকোণ গেলে, তাহলে সেটা কি হবে, তাহলে নিশ্চয়ই এটা হবে, আইকে আমি কার্যকর একক হিসাবে যদি ধরি, দুবার গেলে পরে এরকম হচ্ছে, তাহলে এটা হবে। তার মানে তুমি যদি ও এম এ যাও, তখন তোমার এক আবর্তন হচ্ছে, তখন তুমি এটা পাচ্ছ। ব্যাপারটা বোঝাতে পারলাম নিশ্চয়ই। এবার দুবার গেলে এরকম হচ্ছে, তিনবার গেলে কি হবে, তিনবার গেলে ও এম ড্যাশে, তখন কি হবে, নিশ্চয়ই হবে হচ্ছিল, বুঝতেই পারছো, আইকে একক ধরে নিয়েছি, আই, তাহলে আই স্কোয়ারটা বাইরে রাখো, IY, তাই না, এই যে এটাকে কার্যকর একক হিসাবে ধরেছি আমি, তো তাহলে প্রথম আবর্তনে, প্রথম ঘড়ি কাটার বিপরীত দিকে প্রথম আবর্তনে, প্রথম সমকোণে গেল IY, দ্বিতীয় আবর্তনে গেল হচ্ছিল I ইন্টু IY, তৃতীয়তে কি হবে, I স্কোয়ার ইন্টু IY হবে, I স্কোয়ারের মান কত, -IY। তাহলে দেখো এই যে y ও y ড্যাশটা আমি ইমাজিনারি লাইন হিসাবে বিবেচনা করতে পারি, যেখানে এই দিকটা হচ্ছিল পজিটিভ, ওয়ের ওই পাশটা হচ্ছে পজিটিভ, এই পাশটা হচ্ছে নেগেটিভ। তাহলে এখন এই পাশটা কি আসলো তোমার, এটা আসলো হচ্ছিল I হিসাবে বিবেচনা করব, মানে এখানে যদি 1 লিখি আমি, এখানে যদি 2 লিখি, এখানে যদি 3 লিখি, তাহলে মানগুলোকে কিভাবে লিখবো, 2I, 2I, 3I, 4I, এভাবে যাবে y এর দিকটা, আর এই নিচের দিকটা কি যাবে, -I, -2I, -3I, -4I, তাহলে এটা ইমাজিনারি অক্ষ হয়ে গেল, আর এটা হচ্ছিল রিয়েল লাইন হয়ে গেল, ঠিক আছে, ইমাজিনারি লাইন, রিয়েল লাইন, তাহলে এভাবে প্রকাশ করতে পারলাম। এখন দেখো একটা লাইন, একটা বিন্দু বলেছে পি নিলাম, যেটা স্থানাঙ্ক আমরা বিবেচনা করব। একটু আগে আমি বলে দিয়েছিলাম যে ON, এই যে ONX, এটা আমি ধরে নিয়েছিলাম। তাহলে স্থানাঙ্ক মানে কি, স্থানাঙ্ক মানে হচ্ছে পি বিন্দুটা কতটা দূরে, এক্স থেকে কতটা দূরে, ওয়াই থেকে কতটা দূরে। আচ্ছা, তাহলে বিবেচনা করলে এখান দিয়ে আমি একটা লাইন ড্র করলাম, এক্স, এটা হচ্ছিল ওয়াইয়ের লাইন, তো ওয়াইটা তো পেয়েই গেছি IY দিয়ে, তাহলে এইটুকু মানটা হচ্ছিল এক্স, তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে জেড দিয়ে প্রকাশ করি আমরা, সাধারণত কমপ্লেক্স নাম্বারকে জেড দিয়ে প্রকাশ করি, জেড ইজ ইকুয়াল টু এক্স প্লাস IY। তা ঠিক তার বিপরীত দিকে কম্পোজিট নাম্বার হবে জেড বার, যদিও আমি বলিনি এখনো কম্পোজিট নাম্বারটা কী হবে, সুতরাং আমি এখন এইসব করছি না, এইটুকুই জেনে রাখো, জেডের কম্পোজিট হচ্ছিল জেড বার। আচ্ছা, ঠিক এই যে সরলরেখাটা পেলে, এইটার ঠিক বিপরীত দিকে এই লাইনে যদি যাও, স্থানাঙ্ক বের করতে যাও, তাহলে কিন্তু -z হবে, ঠিক আছে। এমনিতে তো এটা এক্সের তোমার নেগেটিভ, এক্সের নেগেটিভ, তাই না, আর এই পাশটা হচ্ছে -z হবে। এগুলো নিয়ে পরে বলবো আমি স্থানাঙ্কগুলো নিয়ে, এখন তো এইটুকুই জানো, ঠিক আছে। তাহলে এইটুকু ক্লিয়ার, তাহলে ইমাজিনারি লাইন এবং রিয়েল লাইন আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। এবার আই নিয়ে কতগুলো জিনিস আমরা দেখি। একটা জিনিস দেখাই, দেখো -1, এবার আমরা অঙ্কে চলে আসি, কিছু সাধারণ কতগুলো অঙ্কে চলে আসি। -1, আচ্ছা, -1কে দেখো আমি প্রকাশ করছি, -1 মানে কি I স্কোয়ার, তাই তো, এখনই জানলাম,
কারণ কি আই যদি রুট ওভার -1 হয় তাহলে স্কোয়ার করলে -1 হবে আই স্কোয়ার। তাহলে এটাকে একটু ভেঙে লিখতে পারলাম আই ইন্টু আই, ঠিক আছে আই। এবার আই এর মান হচ্ছে হলো -1 রুট ওভার ইন্টু রুট ওভার -1, তাই তো? আচ্ছা দেখো ঠিক মতন এটাকে ব্র্যাকেটের ভিতরে লিখে দিলাম -1 ইন্টু -1, চলে আসলো কি দেখো মাইনাস মাইনাস প্লাস 1। দেখো লেফট হ্যান্ড সাইড -1 ছিল, রাইট হ্যান্ড সাইডে চলে আসলো +1। এটা ঠিক না, জিনিসটা আমি কোথাও না কোথাও ভুল লিখেছি। তা কোথায় ভুল লিখেছি সেটা দেখতে হবে। এটা চলো সাধারণত ভুল হয়ে যায়, তো এটা সূত্রটা জানলে পরে ভুল হবে না। তাহলে এটা সূত্র তো a রুট ওভার a ইন্টু রুট ওভার b, এটাকে ব্র্যাকেটের ভিতরে লিখে দিয়েছে রুট ওভার a ইন্টু b। এটা সম্ভব না। কেন সম্ভব না? এটা একটা সূত্র প্রথম দিয়ে আমি বলি, a ও b বাস্তব সংখ্যা, অবশ্যই বাস্তব সংখ্যা হতে হবে, বাস্তব সংখ্যা এবং রুট ওভার a ইন্টু রুট ওভার b সমান সমান তখনই a আর b হিসাবে লেখা যাবে, তখনই হবে যখন এই দুটোর মধ্যে একটি 0 হবে বা পজিটিভ হতে হবে বা নন নেগেটিভ পার্ট হতে হবে। মানে যখন a ও b যে কোনো একটি 0 হবে বা ধনাত্মক সংখ্যা হবে। ঠিক আছে, একটা আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। যেমন দেখো -2 ইন্টু -3, যদি এই ভুল প্রসেসেই আমি করি তাহলে দেখো উত্তরটা কি আসছে, -2 ইন্টু -2 ইন্টু মাইনাস রুট ওভারের ভিতরে, তাহলে এটা চলে আসলো √6, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে। কিন্তু এটা কখনোই সম্ভব না, কেটে দিলাম। তাহলে কি সম্ভব? তাহলে এটাকে দেখো ব্র্যাকেটের ভিতরে এভাবে লিখতে পারি 2 ইন্টু -1 3 ইন্টু -1। তাহলে রুটটাকে বাইরেই রাখলাম, বের করে দিলাম। এটা আই ইন্টু এটাও সিমিলারলি এটাও আই। তাহলে করণের গুণ হিসাবে দুটো ভেতরে গুণ হয়ে যাবে, আর আই ইন্টু চলে আই স্কোয়ার, তাহলে 6, তাহলে -6। দেখো কত পার্থক্য, এটা পজিটিভ এটা নেগেটিভ। তাহলে আনসারটা এভাবে আসবে। কিন্তু যদি এটা পজিটিভ হতো তাহলে কিন্তু তোমার এভাবে করলে কিন্তু হয়ে যেত জিনিসটা। ঠিক আছে, তাহলে ওই জায়গাটা কি ভুল হলো? ওই জায়গাটাও সিমিলারলি তোমার এই অংশগুলো হবে না। আবার এটা মানে আই ইন্টু আই স্কোয়ার -1, মানে ব্যাক প্রসেসে প্রথম হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এভাবে আয়ের কতগুলো মান বের করতে পারবো। এবার দেখো আমি একটু কমপ্লেক্স নাম্বার সম্বন্ধে একটু বলে দিই। কমপ্লেক্স নাম্বার ওই যে দেখেই নিয়েছো z = x প্লাস i1, তাই না? এক্সটা হচ্ছিল, আমি পরে বিস্তারিত বলবো, এক্সটা হচ্ছিল বাস্তব সংখ্যা যেহেতু আই আছে, এটা হচ্ছিল কাল্পনিক সংখ্যা। দুভাবে প্রকাশ আমরা করতে পারি। ঠিক আছে, তবে দেখো যে কোনো বাস্তব সংখ্যাকে, যেমন ধরো 5, এটাকেও কিন্তু আমরা তোমার কমপ্লেক্স নাম্বার হিসাবে, জটিল সংখ্যা হিসাবে প্রকাশ করতে পারি। কীভাবে? 5 প্লাস 0 ইন্টু i। তাহলে যে কোনো বাস্তব সংখ্যাকে কিন্তু আমরা কাল্পনিক সংখ্যা হিসাবে বিবেচনা করতে পারি। ঠিক আছে, আজকে এত অবধি। পরের দিন আমি বিস্তারিত জটিল সংখ্যা সম্বন্ধে তোমাদের ধারণা দেব। থ্যাংক ইউ।